ওয়েলকাম ব্যাক। সকলকে আবার স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকের যে গল্পটি আপনারা শুনবেন, এই গল্পে আছে অন্ধকার, আছে কালো জাদুর অভিশাপ, আছে এমন এক ষড়যন্ত্র যা শুরু হয়েছিল রক্তের বন্ধন দিয়ে, কিন্তু শেষ হয়েছিল মৃত্যুর ছায়ায়। মনে রাখবেন, এই গল্প কেবল কল্পনা নয়, কিছু ছায়া আছে, কিছু শক্তি আছে যাদের উপস্থিতি আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু মুখোমুখি হই না। আজকের এপিসোডে আমরা প্রবেশ করব সেই ভয়ঙ্কর জগতে যেখানে ভালোবাসা, হিংসা আর কালো তন্ত্র এক সূত্রে বাঁধা। তাহলে চলুন, আলোটা নিভিয়ে দিন, কানটা ভালো করে খোলা রাখুন, কারণ বং টেলিস্কোপ নিয়ে চলেছে আপনাদের এক ভয়ঙ্কর অন্ধকারে। শুরু হচ্ছে আজকের গল্প, রক্তের বাঁধনে কালো ছায়া। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের একটি ফ্ল্যাট। আগস্ট মাসের এক আর্দ্র সন্ধ্যা। বাইরে বৃষ্টি পড়ছে, রাস্তার আলো ঝাপসা। অভিজিৎ সেন, বয়স 28, মাঝারি গড়নে, চশমা পরে, আইটি চাকুরিজীবী, সাধারণত হাসি খুশি। ফ্ল্যাটের ভেতরে অভিজিৎ ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে, গরমে কপালে ঘাম জমছে। মীরা চা নিয়ে আসে। এই শুনছো, আবার চোখ লাল হয়ে গেছে কেন? রাতে কি ঠিকমতো ঘুমাও না নাকি? মীরা সেন, বয়স 25, বড় চোখ, লম্বা চুল, গমগমে গায়ের রং, ইতিহাসে মাস্টার্স করছে। ওর মধ্যে কৌতূহল আর সাহস বেশি। অভিজিতের বউ, সদ্য বিয়ে করেছে, কিন্তু কলেজ থেকেই তাদের প্রেম। অভিজিৎ হালকা বিরক্ত হয়ে বলে, ঘুমই তো আসে না রে, চোখ বন্ধ করলেই তো অদ্ভুত সব ছবি ভেসে ওঠে। কাল রাতে তো স্বপ্ন দেখলাম কেউ আমার বুক চেপে ধরেছে, শ্বাস নিতে পারছিলাম না। মীরা চুপচাপ তাকিয়ে থাকে। গত কয়েকদিন ধরেই এই একই জিনিস শুনছে। একদিন ফ্ল্যাটের বারান্দায় মীরা শুকনো কাপড় নামাতে গিয়ে হঠাৎ পা আটকে যায় একটা লেবুর ওপরে। লেবুতে গেঁথে আছে 4টে লোহার পেরেক, চারপাশে লাল সুতো পেঁচানো। সে ভয় পেয়ে যায়। মীরা মনে মনে ভাবে, এইগুলো আবার কি? এইগুলো এখানে কিভাবে এলো? এগুলো আবার কি জিনিস? অভিজিৎ তো এসব জানেই না। রাতে বৃষ্টি হচ্ছে, ঘর তখন অন্ধকার। অভিজিৎ বিছানায় শুয়ে হঠাৎ উঠে বসে, বুকটা ধরফর করছে। অভিজিৎ হাঁপাতে হাঁপাতে বলে, মীরা, আবার কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করছে। মীরা বলছে, কি বলছে? অভিজিৎ শূন্যে তাকিয়ে বলছে, সব শেষ, আমার সব শেষ হয়ে যাবে। আমার বিয়ে, প্রেম, আমার চাকরি, কিছুই থাকবে না। এরকম ভাবে স্বপ্নে সে আমাকে বলছে। তার কণ্ঠস্বর কেঁপে যায়। পরের দিন দুপুরবেলা অভিজিৎ ফ্ল্যাট থেকে ফেরার সময় হঠাৎ রাস্তার মোড়ে মাথা ঘুরে পড়ে যায়। একজন অটো চালক তাকে তুলে দেয়। বাড়ি ফিরে মীরা দেখে অভিজিতের গলায় আঁচড়ের দাগ। মীরা বলল, এটা আবার হলো কি করে? ঠিকঠাক চলাফেরা করতে পারো না নাকি কারোর সাথে আবার? অভিজিৎ বিভ্রান্ত হয়ে বলল, জানি না, মনে হয় লিফটে কোথাও লেগেছে। কিন্তু আঁচড়টা স্পষ্ট, যেন কারো লম্বা নখ গলায় বুলিয়েছে। সন্ধ্যায় বাড়ির ফোন বেজে ওঠে। মীরা ফোন তোলে, কিন্তু ওপাশে কোনো শব্দ নেই, শুধু একটা হালকা নিঃশ্বাস ফেলার শব্দ। তারপর হঠাৎ লাইনটা কেটে যায়। ফোনটা রাখার সময় মীরার মনে হয় ওই পাশের শব্দটা সে চিনে ফেলেছে। এটা খুব পরিচিত কারো, যেন অর্ণবের। মীরা রাতের বেলায় বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। দূরে বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য সে দেখে রাস্তার ওপারে ছায়ায় একটা চেনা অবয়ব দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। পরক্ষণে আর কাউকে দেখা যায় না। মীরার বুকের ভেতরে তখন কেবল একটাই প্রশ্ন ঘুরছে, আত্মীয়দের হিংসা কি সত্যি এতটা ভয়ঙ্কর হতে পারে? পরের দিন অফিস থেকে ফিরে অভিজিৎ দরজা খুলে আবার হঠাৎ মেঝেতেই পড়ে যায়। মীরা ছুটে আসে, দেখে অভিজিতের ঠোঁট ফ্যাকাশে, শরীর ঘামে ভিজে। মীরা চোখ বড় করে বলে, কি হলো তোমার? ডাক্তার দেখাতে হবে তো এখনই। ডাক্তার এসে রক্তচাপ, হার্টবিট সব চেক করলো। ডাক্তার বললেন, সবই তো ঠিক আছে, শুধু একটু মানসিক চাপ আছে, হয়তো একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পরে মীরা অভিজিতের ঘাড়ে লক্ষ্য করলো নতুন আরেকটা দাগ, যেন গরম লোহা দিয়ে পোড়ানো হয়েছে। অভিজিৎ অবাক হলো, আমি তো পোড়াইনি এসব, এটা এলো কিভাবে? মীরার বুক ধরফর করে কাঁপতে লাগলো। এর কয়েকদিনের পরেই অভিজিতের মা জোর করে ছেলেকে আর বৌমাকে গ্রামের বাড়ি নিয়ে যায়। বেহালায় তাদের আদি বাড়ি। মীরা ওখানে গিয়ে খেয়াল করে আত্মীয় স্বজন সবাই কথা বললেও অর্ণব অভিজিতের দিকে তাকাচ্ছে না, বরং কোনায় বসে কটমট করে তাকিয়ে আছে, চোখে যেন অদ্ভুত রাগ। এক ফাঁকে অভিজিতের মা মীরাকে আলাদা করে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, শোনো মীরা, আমারও মনে হয় অর্ণব তোমাদের ভালো চায় না, সবসময় ঈর্ষা করে, সবসময় তোমাদের হিংসা করে, সাবধানে থেকো। এই কথায় মীরার মনে আগের ঘটনার ছবিগুলো ঝড় তুলতে থাকে, যেমন লেবু, পেরেক, আঁচড়ের দাগ, এসব। অর্ণব সেন, বয়স 30, অভিজিতের জ্যাঠাতো ভাই। অভিজিতের বাবা মা মাঝারি মানের চাকুরে হলেও সংসার চালাতে যথেষ্ট ছিলেন। অর্ণবের বাবা অভিজিতের জ্যাঠা একসময় ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু ভীষণ ব্যর্থ হন। ফলে অর্ণবের পরিবার সবসময় টাকার অভাবে ভুগত। ছোটবেলা থেকেই অর্ণবের সাথে অভিজিতের তুলনা করা হতো।
দেখো দেখো, অভিজিৎ কত ভালো পড়াশোনা করে, কত শান্ত স্বভাবের, আর অর্ণব সারাদিন অযথা ঘুরে বেড়ায়। এতে অর্ণবের মনে হীন মান্যতা জন্মাতে থাকে। স্কুলে অর্ণব একাধিকবার ফেল করে। তার মা সবসময় বলতো, তুই যদি অভিজিতের মতো হতিস। এই কথাটা অর্ণবকে ভেতর থেকে জ্বালিয়ে দিত। যৌবন বয়সে অর্ণব ব্যবসা শুরু করেছিল, একটা মোবাইল শপ, কিন্তু লোকসান হয়, দোকান বন্ধ হয়ে যায়। একই সময় অভিজিৎ আইটি সেক্টরে চাকরি পায়। বাড়ি সবার মুখে শুধুই প্রশংসা, অভিজিৎ বাঁচিয়ে দিল আমাদের মুখ। এতে অর্ণব ভেতরে ভেতরে ফুঁসে ওঠে। অর্ণব একই সময় ঐশা নামের এক মেয়েকে ভালোবাসত। ঐশা প্রথমে সম্পর্ক করলেও পরে টাকার অভাব দেখে অন্য ছেলেকে বিয়ে করে। আবার সেই সময় অভিজিৎ আর মীরার প্রেমের কথা জানাজানি হয়। অর্ণব ভাবে, আমার কাছে তো কিছুই থাকলো না, অথচ ওরা প্রেম, টাকা, নাম সব পেয়ে যাচ্ছে। অর্ণবের বাবা গম্ভীর, ব্যর্থতার জন্য সবসময় হতাশায় ডুবে থাকে। মা ছেলের কষ্ট বোঝেনি না, উল্টে অভিজিতের সাফল্যে গুণগান করে। এর ফলে অর্ণবের ভেতরে থেকে পারিবারিক রাগ, হীন মান্যতা, হিংসা জমে একরকম বিষ সৃষ্টি হয়ে ওঠে। দেশের বাড়িতে সেই রাত অভিজিৎ হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। অভিজিৎ বলে, আমাকে 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 ছেড়ে দে, দয়া করে দড়ি খোল। মীরা দৌড়ে এসে আলো জ্বালায়, দেখে অভিজিৎ ঘামে ভিজে গেছে, দুটো হাত শক্ত করে চেপে ধরেছে, যেন কেউ বেঁধে রেখেছে। অভিজিৎ ফিসফিস করে বলে, আমি 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 স্পষ্ট দেখলাম মীরা, আমি স্পষ্ট দেখলাম অর্ণব আরেকজন বৃদ্ধ লোক একসাথে বসে আমার নাম ধরে মন্ত্র পড়ছে। মীরার বুক কেঁপে ওঠে। শহরের গলিতে একটা আধভাঙা মদের দোকান, মদের গন্ধ, সস্তা সিগারেটের ধোঁয়া আর নেশাগ্রস্ত কয়েকজন লোকজনের চিৎকার মিশে আছে। অর্ণব টলতে টলতে এসে কাউন্টারের সামনে বসে, চোখ লাল, গায়ে ঘাম, চুল এলোমেলো। বাড়ির লোক হাসতে হাসতে বলে, এই দেখো দেখো দেখো, আবার এলো অর্ণব বাবু আমাদের, আজ আবার কত ক্লাস অর্ণব বাবু। অর্ণব ভাঙা ভাঙা কাপা গলায় বলল, সবই তো গেল, দোকান গেল, মেয়েও গেল, এখন তো শুধু নেশাটাই বাকি আছে। অর্ণব হঠাৎ মাথা নিচু করে গ্লাসে মদ ঢেলে পান করতে লাগলেন। কাউন্টারের একটি কোনায় বসেছিলেন এক অচেনা মধ্যবয়সী লোক, গায়ে কালো মলিন কাপড়, লম্বা দাড়ি আর চোখে কটমট দৃষ্টি। সে অর্ণবের দিকে তাকিয়ে ঠান্ডা হেসে বলল, যা হারিয়েছিস তা তো আর মদে ফেরানো যাবে না রে ছেলে, নেশায় তো শুধু মানুষই ধ্বংস হয়। অর্ণবের চোখ রাগে লাল, আমার ধ্বংস তো হয়েই গেছে, এখন যদি কিছু পাই তবে চাই প্রতিশোধ। আমি চাই অভিজিৎ সুখে না থাকুক, মীরা যেন ওকে ছেড়ে পালিয়ে যায় সারা জীবনের মতো। অচেনা লোকটি ফিসফিস করে কানে ঝুঁকে বলে, তুই যদি সত্যি সুখ ভাঙতে চাস তবে একটাই রাস্তা আছে, কালো বিদ্যা। অর্ণব চমকে ওঠে, লোকটার দিকে তাকালো। অর্ণব বলল, কালো বিদ্যা? এসব তো সিনেমার গল্প, তোর এসব ব্ল্যাক ম্যাজিক ট্যাক ম্যাজিক আমি বিশ্বাস করি না। অচেনা লোকটি ধীরে ধীরে দাঁড়িয়ে হেসে উঠল। সে বলল, না রে না রে, এসব খুবই বাস্তব, আমি তো মানি। আমি তোকে একজনের ঠিকানা দিচ্ছি, এখানে যা, এখানে একজন তান্ত্রিক থাকে, সেই তান্ত্রিক অনেক লোকেরই সাহায্য করেছে, আশা করি এখানে গেলে তুই তোর প্রতিশোধ নিতে পারবি। লোকটা অর্ণবের হাতে একটা ভাঁজ করা কাগজ গুজে দেয়। কাগজে গ্রামের এক অন্ধকার জায়গার নাম লেখা। অচেনা লোকটি বলে বসলো, রাতের বেলায় যাস ওখানে, আলো নিভে গেলে ও তোর অপেক্ষায় থাকবে, কিন্তু সাবধান, যা চাইবি তার দামও কিন্তু দিতে হবে। অর্ণব গম্ভীর গলায় বলল, যা দিতে হয় দেব, শুধু ওদের সুখটা ভেঙে দিলেই চলবে। লোকটা তখন এক অদ্ভুত হাসি হাসে, যেন সেটা মানুষের নয়, গভীর অন্ধকার থেকে আসা। রাত প্রায় 12টা। অর্ণব সেই কাগজের লেখা ঠিকানায় পৌঁছায়। জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, পুরনো নদীর ধারে একটা জনশূন্য গ্রাম, চারিদিকে বাঁশঝাড় আর ঝোপঝাড়ে ঢাকা, মাঝখানে একটা ভাঙাচোরা মন্দির, আর তার পেছনেই পুরনো শ্মশান। চাঁদের আলো নেই, শুধু মেঘে ঢাকা অন্ধকার, হাওয়ায় পোড়া কাঠ আর বাসি ফুলের গন্ধ ভেসে আসছে। অর্ণব মদ খেতে খেতে টলতে টলতে মন্দিরের সামনে দাঁড়ায়। হঠাৎ ভেতর থেকে একটা গম্ভীর গলায় মন্ত্রপাঠের আওয়াজ পাওয়া যায়। ওম ওম কালিকায় নমঃ, ওম ছিন্নমস্তায় স্বাহা। অর্ণব ভয় আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে ভেতরে ঢোকে। মন্দিরের ভেতরে লাল রঙের আলো জ্বলছে, চারিদিকে হাড়গোড়, শুকনো খুলি আর কালো কাপড়ে ঢাকা মাটি। মাঝখানে বসে আছে এক কালো তান্ত্রিক, লম্বা দাড়ি, কপালে লাল সিঁদুর, গলায় হাড়ের মালা আর চোখে এক অদ্ভুত জ্যোতি। তার চারপাশে 7টা কালো মোমবাতি জ্বলছে, হাতে একটা খুলি, তাতে কিছু একটা জ্বলছে, ধোঁয়া উঠছে সর্পের মতো। তান্ত্রিক চোখ না খুলেই গম্ভীর গলায় বললেন, কে এলি? জানিস না রাতের বেলা এখানে কারো আসার কথা নয়? অর্ণব ভয়ে গলা শুকিয়ে সাহস করে বলে, আমি অর্ণব, আমি প্রতিশোধ চাই। আমার তো সবই শেষ হয়ে গেছে, যাদের জন্য আমি শেষ হলাম তাদের হাসি যেন কান্নায় ভেঙে পড়ে, আমাকে সাহায্য করুন গুরুজি। তান্ত্রিক ধীরে ধীরে চোখ খুলল,
চোখ দুটো আগুনের মতো লাল। তান্ত্রিক বললেন, অন্ধকারের সাথে চুক্তি করলে তার মূল্য দিতে হয় রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, আর কখনো কখনো নিজের প্রিয়জনকে বিসর্জন দিয়েও। অর্ণব বলে বসলো, আমি আমি সব দিতে রাজি আছি। আমি চাই অভিজিৎ আর মীরার সুখ ভেঙে যাক। মীরা যেন একদম ওকে ছেড়ে চলে যায়, আর অভিজিৎ যেন এত নাম এত টাকা সব হারিয়ে ফেলে। আমি ওদের বরবাদ করে দিতে চাই, এটাই আমি চাই। তান্ত্রিক হঠাৎই অট্টহাসি হেসে উঠল। তার হাসি যেন শ্মশানের কাকের মতো ভয়ঙ্কর। তান্ত্রিক বলল, তোর রক্তের গন্ধেই বুঝেছিলাম তুই আসবি। শোন, আজ রাতেই আমাবস্যা, আজ রাতেই অভিশাপের বীজ বপন করা যাবে। তান্ত্রিক তখন একটা কালো কালিমাখা তাবিজ অর্ণবের হাতে দেন। তান্ত্রিক বললেন, এটা এটা তোর শত্রুর গায়ে পৌঁছাতে হবে। যেভাবেই হোক ওদের বাড়ির ভেতরে রেখে আসিস, তাহলেই অশুভ শক্তি ওদের জীবনে ঢুকবে। কিন্তু সাবধান, কেউ যেন টের না পায়। অর্ণব কাপা হাতে তাবিজটা নেয়। অর্ণব ফিসফিস করে বলে, আচ্ছা এরপর কি হবে? তান্ত্রিক গম্ভীর হাসি দিয়ে বললেন, এরপর এরপর ওদের সুখ গলে গিয়ে অন্ধকারে পরিণত হবে। তুই শুধু অপেক্ষা কর, অশুভের খিদে নিজেই কাজ করবে। অর্ণব তখন তান্ত্রিকের পায়ে হাত দিয়ে বললেন, আমি আপনাকে বিশ্বাস করছি, শুধু আমার শত্রু ধ্বংস হোক এটাই আমি চাই, আর কিছু আমি চাই না। তান্ত্রিক চোখ বন্ধ করে আবার মন্ত্রপাঠ শুরু করলেন। মোমবাতির আলো নিভে যায়, পুরো মন্দির অন্ধকার হয়ে যায়। এই ঘটনার পর অর্ণব কয়েকদিন ধরেই মীরা আর অর্ণবের পেছনে নজর রেখেছিল। এক রাতে মীরা বারান্দায় কাপড় শুকাতে বেরিয়েছে। ঠিক তখনই অর্ণব সিঁড়ি দিয়ে উঠে ফ্ল্যাটের দরজার সামনে একটা ছোট্ট ফুল গাছের টবের তলায় তাবিজটা পুঁতে দিয়ে আসে। বারান্দার বাতাসে তখন ঘন ধোঁয়ার মতো একটা গন্ধ ভেসে ওঠে। মীরা কাজে ব্যস্ত হওয়ার কারণে সেটি টের পায় না। গ্রামের বাড়ি থেকে ফিরে আসার পর একদিন রাতে মীরা কারোর সাথে ফোনে কথা বলছে। মীরা বলছে, আপনাকে আপনাকে আমি বিশ্বাস করে সব বলছি গুরুজি। আমার মনে হচ্ছে কেউ আমাদের ওপর কালো জাদু করেছে। আপনি কি সত্যি আমাকে সাহায্য করতে পারেন গুরুজি? আমরা খুবই বিপদে আছি গুরুজি। ওপাশ থেকে এক গুরুগম্ভীর কণ্ঠ শোনা যায়, যদি সত্যি কালো জাদু হয় তবে তোমাদের রক্তের কেউ করেছে। কারণ রক্তের সম্পর্ক ছাড়া বা আত্মীয় স্বজন ছাড়া কেউ এসব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। আগে সেদিকে চোখ খোলো, কে করেছে সেটা তোমাকে জানতে হবে। আর সব থেকে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যদি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতে হয় তাহলে তার নাম, গোত্র, লোকেশন, বাড়ির ঠিকানা, তার জন্ম তারিখ সবকিছু জানতে হয়। আর যেটা আত্মীয় স্বজন ছাড়া কারোর পক্ষেই সম্ভব নয়, সেটা খোঁজো আগে কে করেছে। এই কথা বলার পরে ফোনটা কেটে যায়। মীরা ঘুরে দাঁড়িয়ে দেখে বালিশের নিচ থেকে ধীরে ধীরে গড়িয়ে আসছে একটা কালো পিঁপড়ার শাড়ি, যেন একসাথে কোথা থেকে বেরিয়ে এলো। সে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে খেলা এখনো শুরু হয়েছে মাত্র। সেই রাতেই ঘুমের মধ্যে মীরা স্বপ্ন দেখে তার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, একটা লম্বা কালো ছায়া, হাতে হাড়ের মালা, চোখটা লাল। সে ফিসফিস করে বলছে, তোমার সুখ বেশি দিন টিকবে না মীরা। মীরা ঘেমে গিয়ে বিছানায় উঠে বসে, কিন্তু পাশে অভিজিৎ শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কোনো শব্দ নেই, শুধু ঘরের কোণে একটা টেবিল ফ্যান নিজে নিজেই চালু হয়ে ঘুরতে শুরু করেছে। পরের দিন সকালে অভিজিৎ অফিস থেকে বেরোনোর সময় ফ্ল্যাটের সামনে রাখা ফুলের টবটা উল্টে পড়ে গেছে, মাটি ছড়ানো, আর ভেতর থেকে এক টুকরো কালো কাপড় বেরিয়ে এসেছে। সে অবাক হয়ে কাপড়টা হাতে তোলে, কিন্তু হঠাৎই আঙুলটা কেটে যায়, রক্ত বেরিয়ে আসে, আর সেই রক্তে কাপড়টা যেন গাঢ় হয়ে আরো কালো হয়ে উঠল। অভিজিৎ বিরক্ত হয়ে বলল, তোর এসব কে রেখেছে? আজবি জিনিস যত সব, একদম ভাল লাগে না, বিরক্ত কর। উল্টো পাল্টা জিনিস এসব এখানে রাখবে। সে কাপড়টা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু ফ্ল্যাটে তখন থেকেই অদ্ভুত শব্দ শুরু হয়। মাঝরাতে টেবিলের ওপর রাখা কাচের গ্লাস হঠাৎ ভেঙে যায়। বাথরুমে আয়নায় হালকা রক্তের দাগের মতো ছোপ ছোপ দেখা যায়, যেটা মুছলে আবার ভেসে ওঠে। মীরা ধীরে ধীরে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। সে অভিজিৎকে বলে, শোনো অভিজিৎ, আমার না কোনো কিছু ঠিক লাগছে না। মনে হয় সবসময় ঘরে কেউ আছে, আমাদের ফলো করছে। অভিজিৎ হেসে বলল, দূর পাগল, তুমি এসব ভেবো না। হয়তো টেনশন, নতুন ফ্ল্যাট, নতুন পরিবেশ, মানিয়ে নিতে তো একটু সময় লাগে। বুঝতেই তো পারছো এত চাপ গেছে। কিন্তু মীরা জানে এটা শুধু টেনশন না, কিছু একটা অশুভ শক্তি ওদের ঘরে ঢুকে পড়েছে। অন্যদিকে অর্ণব প্রতিদিন রাতে নেশায় ডুবে গিয়ে খালি ফিসফিস করে হাসছে, এবার বুঝবি, এবার বুঝবি আমার হারানোর যন্ত্রণা কেমন ছিল, সুখ ভাঙার স্বাদ কি যে জিনিস।
এবার তোরা বুঝবি। তান্ত্রিক তাকে দূর থেকে জানিয়ে দেয়, আরো অনেক কিছু দেখা বাকি আছে অর্ণব, তুই শুধু অপেক্ষা কর। পরের দিন অভিজিৎ অফিসে গিয়ে হঠাৎই কনফারেন্স রুমে অদ্ভুত আচরণ শুরু করে। সহকর্মীরা রিপোর্ট করতে গেলে সে খাতা ছিঁড়ে ফেলে, তারপর ফিসফিস করে বলে, ওরা ওরা আসছে, জানলা দিয়ে তাকাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? ওই তোরা তাকিয়ে আছে। সহকর্মীরা চমকে যায়। ম্যানেজার মীরাকে ফোন করে বলে, ম্যাডাম ম্যাডাম আমি অভিজিতের অফিস থেকে বলছি, মিস্টার অভিজিৎ হয়তো একটু মানসিক চাপে আছেন, ওকে একটু নিয়ে যান, ওর একটু রেস্টের প্রয়োজন। সেই রাতে ফ্ল্যাটে আলো চলে যায়। মোমবাতির আলোয় মীরা দেখে ঘরের দেওয়ালে 3টে ছায়া, কিন্তু ফ্ল্যাটে তো তারা শুধু 2 জন। আতঙ্কে সে জিজ্ঞাসা করে, কে 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 ওখানে? ছায়ার একটিতে স্পষ্ট সেটা অর্ণবেরই অবয়ব। চোখের জায়গায় শুধু অন্ধকার ফাঁকা। হঠাৎই মোমবাতি নিভে যায়। অভিজিৎ ঘুমের ঘোরে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে আমাকে টানছে ওরা, ওরা মন্ত্র পড়ছে, মীরা বাঁচাও, আমি থাকতে পারছি না, আমাকে মেরে ফেলবে। মীরা ভয়ে অভিজিৎকে আঁকড়ে ধরে। পরের দিন সকাল। অভিজিৎ এখন কয়েকদিনের জন্য সিক লিভ নিয়েছে। সে বাড়িতেই। অভিজিতের ড্রয়ার খুঁজতে গিয়ে মীরা একটা ছেঁড়া পুরনো খাতা পায়, তাতে আঁকিবুকি করা অদ্ভুত চিহ্ন, আর প্রতিবার নামটা লেখা অভিজিৎ। মীরা উল্টাতে উল্টাতে শেষ পাতায় পৌঁছায়। শেষ পাতায় লেখা আছে, রক্ত না দিলে বাঁধন সম্পূর্ণ হবে না। মীরা শির দ্বারা ঠান্ডা হয়ে যায়। আর বেশি দেরি না করে সেদিন বিকেলেই মীরা একা বেরিয়ে লেক গার্ডেন্সের সেই গলি পেরিয়ে এক পুরনো বাড়িতে পৌঁছায়। ওখানেই আছে সেই গুরুজি, যার সঙ্গে মীরা ফোনে কথা বলেছিলেন। বৃদ্ধ গুরুজি কপালে ভস্ম মেখে শান্তভাবে বসে আছেন। মীরা কাঁপা কাঁপা গলায় সব খুলে বলল। গুরুজি বললেন, তোমার ধারণা ঠিক, অর্ণব অর্ণব তোমাদের দম্পতিকে শেষ করতে চাইছে। ওদিকে বাড়িতে অভিজিৎ আবার অসুস্থ হয়ে পড়ে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ছোট হয়ে আসছে। মীরা ফিরে এসে দেখে ঘরের ভেতরে দেওয়ালে টকটকে একটা লাল হাতের ছাপ ফুটে উঠেছে, যেন অদৃশ্য কেউ ভেতরে ঢুকেছে। সে ভয় পায়, কিন্তু গুরুজির কথা মনে করে বুক শক্ত করে। গুরুজি মীরাকে বলেছিলেন, আজ রাতেই শেষ রাত, অর্ণব তান্ত্রিকের সঙ্গে বসে পূর্ণ আঘাত করতে যাবে, কিন্তু কিন্তু তুমি অভিজিতের কাছে পঞ্চপ্রদীপ জেলে ওতে ঘি দিয়ে রাখো, ঘরে গুগ্গুল ধুনো দাও, আর এটা রাখো নরসিংহদেবের কবজ লিপি, আর অভিজিতের বালিশের নিচে ভৈরবের এই প্রতিফলন তাবিজ রাখো। আমি আমি দূর থেকে মন্ত্র চালাবো, তাহলেই তাদের শক্তি উল্টে তাদের গায়ে লাগবে। মীরা গুরুজির কথা মতো প্রদীপ জ্বালিয়ে অভিজিতের মাথার কাছে বসে থাকে। মধ্যরাত। অর্ণব আর তান্ত্রিক একসঙ্গে বসে মন্ত্র পড়ছে। হাড় পোড়া ধূপ, লাল কাপড়, পুতুলের গায়ে সুচ ঢুকছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে লেক গার্ডেন্সের সেই ফ্ল্যাটে অভিজিতের শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। দেওয়ালে হাতের ছাপটা মিলিয়ে যায়। আর হঠাৎ তখনই অন্যদিকে অর্ণবের এক চিৎকার শোনা যায়। অর্ণবের নিজের শরীরেই দগদগে ফোসকা উঠতে শুরু করেছে। হঠাৎ তার হাতে সুচ ঢুকে যায়, রক্ত ঝরতে থাকে। তার গুরুজি হকচকিয়ে ওঠে, একে প্রতিকার করলো, কার মন্ত্র এভাবে ফিরে আসছে? এটা তো সম্ভব নয়। অর্ণব কাতরাতে থাকে। প্রথম সেই রাতে অর্ণব বা তান্ত্রিকের কাছে বাধা এলো। সেদিন তারা কার্যসিদ্ধি করতে পারলেন না। এদিকে কলকাতায় বসে গুরুজি মীরাকে শান্ত স্বরে বললেন, এটাই নিয়ম, অশুভ শক্তি দিয়ে যাকে আঘাত করতে যায়, সে যদি পবিত্র প্রেম আর বিশ্বাসে রক্ষা পায়, তবে মন্ত্র উল্টে যায়। আজ থেকে অভিজিৎ ধীরে ধীরে সেরে উঠবে, তবে সাবধান, অর্ণব হয়তো এত সহজে হাল ছাড়বে না। মীরা একথা শোনার পরে অভিজিতের কপালে হাত রাখলেন। সে দেখে অচেতন ঘুমের মধ্যে শান্ত হয়ে গেছে অভিজিৎ। তার চোখে ভয় মুছে গিয়ে দৃঢ়তা আসে। পরের দিন মধ্যরাত। কলকাতার আকাশে কালো মেঘে ঢেকে গেছে। অভিজিৎ ধীরে ধীরে সুস্থ হচ্ছে, কিন্তু হঠাৎই সেই রাতেই তার শরীর আবার থরথর করে কেঁপে ওঠে। মীরা চিৎকার করে ফোন করে গুরুজিকে, গুরুজি গুরুজি আবারও শরীর কাঁপছে, আমার মনে হয় অর্ণব আবার কিছু করেছে। গুরুজি আমাদের বাঁচান গুরুজি, আমরা কি করব এবার? ফোনের ওপার থেকে গুরুজি গম্ভীর গলা করে বললেন, আমি জানতাম অর্ণব থামবে না, আজই তার শেষ চেষ্টা। তুমি ভয় পেও না মীরা, আমি আসছি তোমাদের ফ্ল্যাটে। ওদিকে অর্ণব আর তার তান্ত্রিক দাউ দাউ করে আগুন জেলে মন্ত্র উচ্চারণ করছে। তান্ত্রিকের চোখ এখন সম্পূর্ণ লাল, তার কণ্ঠ কর্কশ হয়ে উঠেছে। অর্ণবের মুখে এক পাগলামির হাসি। অর্ণব মনে মনে বলছে, আজ আমি অভিজিৎ আর মীরাকে শেষ করব সম্পূর্ণরূপে। অনেক সহ্য করেছি, অনেক অপমান সইতে হয়েছে আমার। তান্ত্রিক উচ্চস্বরে মন্ত্রজপ করতে থাকে। মাটির নিচটা কেঁপে ওঠে। হঠাৎই আগুনটা উল্টো দিকে বেঁকে যায়। এদিকে গুরুজি মীরার ফ্ল্যাটে এসে পৌঁছান। তিনি গৃহদেবতার আসনে ভস্ম ছিটিয়ে চারপাশে মন্ত্রে এক বৃত্ত তৈরি করেন। গুরুজি বললেন, এবার লড়াই সরাসরি হবে। অর্ণবের শক্তি আর তার তান্ত্রিকের মন্ত্র এখানে পৌঁছাতে চাইছে,
কিন্তু মনে রেখো মীরা, সত্যিকারের প্রেম সব অশুভ শক্তিকে ভেঙে দেয়। অভিজিৎ বিছানায় ছটপট করে কাঁপতে থাকে। দেওয়ালে আবার রক্তের ছাপটা ফুটে উঠেছে। বাতিগুলো নিভে যায়। হঠাৎ ঘর জুড়ে অর্ণবের গলা শোনা যায়, মীরা এখনো সময় আছে, অভিজিৎকে ছেড়ে দাও, নইলে কিন্তু তোমাকেও আমি টেনে নেব, আর কিন্তু বাঁচার পথ থাকবে না। গুরুজি মন্ত্র শুরু করলেন। আগুনের শিখাটা উল্টো দিকে ঘুরতে লাগলো। দেওয়ালটা কাঁপতে থাকে। অপর সাইডে অর্ণব আর তান্ত্রিক একদিকে বেদবান মন্ত্র ছুড়ে দিচ্ছে। প্রতিটা মন্ত্র যেন বান মারার মতো চালান করছে তারা, কিন্তু সেটা যেন অর্ণবের ফ্ল্যাটে বৃত্তে আটকে উল্টে ফিরে আসছে। অর্ণবের গুরু ভয়ে চেঁচিয়ে উঠছে, থামাও অর্ণব থামাও, মন্ত্র প্রতিফলিত হচ্ছে, আমাদের মন্ত্র আমাদের কাছেই উল্টে আসছে, এখনই থামাও, বুঝতে পারছি না কি হচ্ছে। কিন্তু তখন দেরি হয়ে গেছে। হঠাৎই অর্ণবের শরীরটা জ্বলতে শুরু করে, যেন তার নিজের মন্ত্রই নিজেকে গ্রাস করছে। তান্ত্রিক চিৎকার করে বলে, না, এটা তো হতে পারে না, কি করে সম্ভব এটা। আরেকদিকে ফ্ল্যাটে সব শান্ত হয়ে যায়। রক্তের ছাপটা মিলিয়ে যায়। বাতিগুলো আবার জ্বলে ওঠে। অভিজিৎ ধীরে ধীরে উঠে বসে, ঘাম ভেজা শরীর, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। মীরা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গুরুজি নিঃশব্দে ধূপ নিভিয়ে বললেন, শেষ হলো, অর্ণব আর তার অশুভ গুরু নিজেরাই নিজেদের ফাঁদে পড়ল। কিন্তু মনে রাখো মীরা, এটা আমার একার কিছু ছিল না, এটাই তোমাদের শক্তি ছিল, তোমাদের বিশ্বাস ছিল আর ভালোবাসা ছিল। আরেকদিকে অর্ণব আর তান্ত্রিকের সাধনা ক্ষেত্রে তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই হাওয়াটা থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ। মাটির নিচে কেমন যেন একটা গর্জন শব্দ শোনা যায়। হঠাৎ এক অদৃশ্য শক্তি তান্ত্রিককে আছড়ে ফেলে মাটিতে। তান্ত্রিক কিছু মন্ত্র জপ করার আগেই তার বুকের ওপর এক অদৃশ্য চাপ, তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তান্ত্রিক শেষ নিঃশ্বাসে অর্ণবকে বলল, অর্ণব, অর্ণব, তুই মরেই শান্তি পাবি, আমি আর তোকে রক্ষা করতে পারলাম না। তান্ত্রিকের চোখটা উল্টে যায়। তার প্রাণবায়ু ছিনিয়ে নেয় অশুভ শক্তি। শ্মশান পথে শুধু ছড়িয়ে থাকে তার ভস্মমাখা কাপড় আর এক টুকরো ভাঙা রুদ্রাক্ষ। অর্ণব ভয়ে তীব্র অস্থিরতায় রাস্তায় ছুটে পালায়। তার চোখ রক্তবর্ণ, শরীর আধ ভাঙা, মুখে ক্রোধের চিৎকার। সে রাস্তার মাঝে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, ধুর, এসব আলতু ফালতু লোকের পাল্লায় পড়েছি। তান্ত্রিকটা উল্টোপাল্টা কাজ করে নিজেই মরল, এবার আমাকে অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। কিন্তু হঠাৎই অন্ধকার থেকে এক বিশাল লরি হর্ন বাজিয়ে এগিয়ে আসে। অর্ণব পিছু হাঁটতে গিয়েই হোঁচট খায়। লরির প্রচন্ড ধাক্কায় অর্ণব উড়ে গিয়ে রাস্তায় আছড়ে পড়ে। তার শরীরের হাড় একে একে ভাঙার শব্দ শোনা যায়। হাত মুচড়ে গিয়ে পিষে যায়। লরির চাকায় চাপা পড়ে তার বুক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রক্ত ভেসে যায় পুরো রাস্তা। অর্ণবের মুখে শেষ অভিব্যক্তি, অর্ধেক হাসি অর্ধেক যন্ত্রণা। তারপর এক অদ্ভুত খিঁচুনি দিয়ে শরীরটা পুরো নিস্তব্ধ হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা কিছু লোকজন আতঙ্কে চিৎকার করে ওঠে। পুলিশ আসে, কিন্তু দেখে অর্ণবের শরীর আর মানুষের মতো নেই, চূর্ণ বিচূর্ণ মাংস আর হাড়ের স্তূপ। আর অপরদিকে পরের দিন ভোরের আলো জানলা ভেদ করে ঢুকে পড়ে। অভিজিৎ মীরার হাত শক্ত করে ধরে আছে। দুজনের চোখে ক্লান্তি, তবু জীবিত থাকার আনন্দ। মীরার অভিজিৎ খবরটা জানতে পারে ভোরের বেলায়। মীরা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, শেষ হলো অভিশাপ, যেমন কর্ম তেমনই তো ফল পাবে। অভিজিৎ তার হাত শক্ত করে ধরে বলল, হয়তো হয়তো এটাই নিয়তি, অশুভ শক্তি সবসময় নিজের ভেতরেই ধ্বংস হয়। গুরুজি তাদের সাথেই সেই রাতে তাদের ফ্ল্যাটেই ছিলেন। গুরুজি বিদায় নেবার সময় থেমে গিয়ে একটু বলেন, এ শহরে অশুভ শক্তি সবসময় ঘুরে বেড়ায়, কিন্তু যদি ভালোবাসা টিকিয়ে রাখো, তারা তোমাদের স্পর্শ করতে পারবে না। একথা বলে যাওয়ার পর তিনি চলে যান। পেছনে ফেলে রেখে যান ধোয়ার একটা মৃদু গন্ধ আর আশ্বাসের একটা ছাপ। অন্যদিকে অর্ণবের বিকলাঙ্গ দেহ মর্গে ফেলে রাখা হয়, কিন্তু শোনা যায় মাঝে মাঝে সেই লরির রাস্তার ধারে রাত হলে এখনো অর্ণবের সেই বিকৃত হাসি ভেসে আসে। এই ছিল আজকের অন্ধকারে ঢাকা সেই রহস্যময় কাহিনী। রক্তের বাঁধনে কালো ছায়া, প্রেম, হিংসা আর কালো জাদুর অভিশাপে জড়িয়ে পড়েছিল মীরা আর অভিজিৎ। বন্ধুরা, যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের গল্প, আর ভবিষ্যতে কোন ধরনের হরর কাহিনী শুনতে চান। আর হ্যাঁ, এমন আরও অদ্ভুত আর শিহরণ জাগানো গল্প পেতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলকে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।